মমতা বন্দ্যোপাধ্যায় আছে বেশ চাপে। কেন জেল হবে না এদের? পুলিশ মন্ত্রী কেন জেল হবে না? বিচারালয় এগুলো, তার উপরে তো ধারণা মানুষের নষ্ট হয়ে যাবে। জুডিশিয়াল সিস্টেমে যারা অপারেট করেন, যারা সম্মানীয় বিচারপতিরা রয়েছেন, পাশবিক জনতা, এরা পশু, মানুষ না। তৃণমূলে গিয়ে বিজেপির সূচাগ্রহ কোনো রকম লোকসান হয়নি, আর তৃণমূলের ঘোড়ার ডিমের লাভ হলো। ওনার তো চরম একটা ক্ষতি হলো। তাই মারো হিন্দুদের। আমার এখানের ডক্টর মোহাম্মদ মহিলা ইউনুস, মমতা বন্দ্যোপাধ্যায়, এটা দেখলাম যে বাংলাদেশে দীপু দাস নামে একজন হিন্দু যুবককে পিটিয়ে খুন করা হলো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো। তার প্রতিবাদে আমাদের রাজ্যে মিছিল হয়েছিল, সেখানে হিন্দু সনাতনীদেরও পুলিশ লাঠিচার্জ করলো এবং 19 জনকে জামিন অযোগ্য মামলায় তাদের নামে মামলা করা হয়েছে। হ্যাঁ, খুব স্বাভাবিক, কারণ সারা পৃথিবী যে ঘটনায় নিন্দা করছে, ধর্ম জীবিকা নির্বিশেষে পৃথিবীর যে কোনো দেশের মানুষেরা, শুধু তাই নয়, আমাদের ভারতবর্ষের সবাই যাদের মনুষ্যত্ব আছে, বিবেক রয়েছে, তারা এই ধরনের পাশবিক ঘটনাকে সমর্থন করতে পারেন না। দেখো, প্রথম ঘটনা হচ্ছে যে কোনো একটা মানুষের মনের মধ্যে কোনো একটা বিকৃত বা পাশবিক কিছু তৈরি হলো, তিনি যে ধর্মেরই মানুষ হোক না কেন, তিনি একটা কাণ্ড ঘটালেন কারুর সঙ্গে, ইটস এ ডিফারেন্ট ম্যাটার। কিন্তু ক্রমাগতভাবে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে মবের শাসন চলছে। বাংলাদেশ এটাকে নাম দিয়েছে গালভরা তৌহিদি জনতা। ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং জামাতে ইসলামের প্রশ্রয় বেড়ে ওঠা এই ধরনের নরপশুরা, তারা নিজেরাই বিচার করে দিচ্ছে। তারা নিজেরাই পছন্দ মতো পরিষ্কার মানুষকে বাঁচছে, বেছে বেছে হিন্দুদের বিশেষ করে তাদেরকে বাঁচছে, তাদের মারছে, এবং সেটা মারছে প্রকাশ্যে। আপনারা দেখেছেন সেই ভিডিও, সারা পৃথিবী দেখেছে, যে একটা মানুষকে প্রথমে দীপু দাসকে মেরে মেরে অর্ধমৃত করে দেওয়া হলো। অর্ধমৃত অবস্থায় কেরোসিন ঢেলে গাছের মোড়ে তাকে ঝুলিয়ে আগুন দেওয়া হলো, এবং উন্মত্ত পাশবিক জনতা, এরা পশু, মানুষ না, তারা ভিডিও তুলছে। আচ্ছা, এই যে এত বড় একটা ঘটনা ঘটছে, সেই রাজ্যে পুলিশ প্রশাসন, ইন্টারনেট নেই? আছে তো। যে মোবাইলগুলোতে এই ভিডিওটা, পাশবিক ঘটনার ভিডিও উঠছে, সেখানে তো প্রশাসন আছে, মনে মনে পুলিশ তো রয়েছে। তারা ঠিক যেন হতে দিচ্ছে এই ঘটনা, কারণ এটা হিন্দু নিধন। দেখুন, বারবার বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটতে ঘটতে এসে আজকে প্রায় হিন্দু শূন্য করবার দিকে চলে যাচ্ছে। সেখানে আপনি পুজো করতে পারবেন না, প্রথমে আপনাকে ধর্মের ওপরে আঘাত, তারপর পরিষ্কার আপনাকে এমন সামাজিকভাবে অত্যাচার করা হবে যেখানে আপনি নিজের ধর্ম, হিন্দু ধর্ম ছেড়ে আপনি মুসলমান ধর্ম গ্রহণ করতে বাধ্য হন, এমন একটা পরিবেশ তৈরি করা। এবং তারপর যদি তারপরেও আপনি নিজের ধর্মকে বুকে আঁকড়ে, আপনি যদি একজন নাগরিকের যদি অধিকার চান, খুব ভালো করে মনে রাখতে হবে যে চিন্ময় কৃষ্ণ প্রভু কিন্তু এখনো আটকে। চিন্ময় কৃষ্ণ প্রভুকে বিনা বিচারে বিভিন্ন ফাঁদে ফেলে ইউনিস সরকার এই উগ্র ইসলামিক যে জিহাদি শক্তি, তারা যে পরিকল্পনা করছে, সেখান থেকে দীপু দাস বা তারপরে আর একটা ছেলেকে মারা হয়েছে, হিন্দু ছেলেকে চাঁদাবাজির অভিযোগ তুলে পিটিয়ে মেরে দেওয়া হলো। এই পুরোটাই একটা পরিকল্পিত বাংলাদেশ ইউনুস সরকারের ঘটনা, এবং সেটাকে নিয়ে প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করেছেন। তো তার আগে যারা হিন্দুত্ববাদী, যারা হিন্দুত্বের পক্ষে সমর্থক সারা পৃথিবীর মতো, তারা আমাদের বাংলায় নেমেছে। আপনার বাংলার মুখ্যমন্ত্রীকে একবারও দেখেছেন এটা নিয়ে কোনো দুঃখ প্রকাশ করতে? করেননি। তিনি মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, আরো কাঁড়ি কাঁড়ি কি মন্ত্রী, এখন তো আবার কিতকিত মন্ত্রী হয়েছেন শুনছি। ওই অরূপ বিশ্বাস মেশি চুরি করার পর থেকে উনি এখন কিতকিত মন্ত্রী, লুকোচুরি মন্ত্রী হয়েছেন। শুভেচ্ছা রইল। তো ঠিক তার টিমের লোকজনেরা রেডি ছিল, বারে বারে জামিন অযোগ্য দ্বারায় মারা হচ্ছে, পেটানো হচ্ছে। আজকে সাধু সন্তরা নেমেছিলেন, গার্ড ওয়াল এমন করে ঘিরে রেখে দেওয়া হয়েছে যেন যুদ্ধ হচ্ছে।
গুলি বন্দুক নিয়ে সবাই গেছে, কেউ যায়নি। গেরুয়া পোশাক, একগাল দাড়ি নিয়ে সাধু সন্তরা নেমেছিলেন। পরে সম্মানীয় বিরোধী দলনেতা, তিনি তাদের কাছে গেছেন একজন সনাতনী হিসেবে। কোনো রাজনীতির ঝান্ডা ফান্ডা কোনো কিছুর জায়গা নয়। আমরা হিন্দু, আমাদের মতো করে আমরা কথা বলবো। বাংলাদেশ হাই কমিশনের কাছে তারা বার্তা জানাতে গিয়েছিলেন। ভারতের হাই কমিশনের উপরে আক্রমণ ঘটানো হয়েছে বাংলাদেশে। মাথায় রাখতে হবে, যে কোনো দেশে অন্য দেশের থাকা যে হাই কমিশন, সেটা সেই দেশের মাটিতে হলেও ওই হাই কমিশনটা যে দেশের, সেই দেশেরই কিন্তু প্রায় সম্পত্তি হিসেবে ভাবা হয়। তো যে পরিবেশের জায়গাটা চলছে, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও দেখেছি এবং এখনো দেখতে পাওয়া যাচ্ছে যে তিনি মারধর করলেন, পুলিশকে দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে দিলেন সাধুদের, টানা হ্যাঁচড়ার জায়গা করলেন যেন সন্ত্রাসবাদী ঢুকে পড়েছে কোনো কিছু। ভাই, তিনি কোনো কথা বলছেন না। এটা হিন্দুদের আবেগ। তারা বাংলাদেশ হাই কমিশন কেউ লুট করতে যাচ্ছে না, বাংলাদেশের মতো ভাঙচুর করতে যাচ্ছে না, তারা তাদের প্রতিবাদ জানাতে যাচ্ছে। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন হিন্দু হয়ে গিয়ে সম্পূর্ণ চুপ এই ব্যাপারে, চুপ। বরাবরই যখন হিন্দুদের বিরুদ্ধে কোনো ঘটনা হয়, হিন্দুদের আঘাত করে কোনো ঘটনা হয়, হিন্দুদের মৃত্যুর কোনো ঘটনা হয়, খুন, ধর্মীয় কারণে, এই জেহাদি শক্তিরা যখন করে, তখন তিনি চুপ হয়ে থাকেন। সেটা মালদা, মোথাবাড়ি, মুর্শিদাবাদ দেখুন, হরগোবিন্দ দাস, চন্দন দাস দেখুন, সব তিনি চুপ। ঠিক যেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস যে পরিকল্পনাতে মবকে দিয়ে ঘটনাটা ঘটাতে দেন এবং তারপর পুলিশকে সামনে নিয়ে আসেন। আপনি যদি মুর্শিদাবাদের ঘটনাও মিলিয়ে দেখেন, সেম জিনিস। সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই ওয়াক অফ আন্দোলনের নামে পরিষ্কার লুটেরা গ্যাং, তারা ঢুকলো, তৃণমূলের কাউন্সিলর মেহবুব আলম বাড়ি চিনিয়ে চিনিয়ে দিল এবং সেখানে ঢুকে ঢুকে মানুষকে হত্যা করা হলো। হরগোবিন্দ দাস, চন্দন দাস, মায়েরা বোনেরা তাদের নিজেদের ভিটেমাটি ছেড়ে পালালো অন্তঃসত্ত্বা অবস্থায়। হিন্দুদের মন্দির, টাকা পয়সা, পোশাক ভাঙচুর করা হলো। তারা প্রাণে বাঁচবার জন্য পাগলের মতো পুলিশকে ফোন করে যাচ্ছে, পুলিশ ফোন তুলছে না, অ্যাজ ইফ যেন হিন্দু মরুক তারপর ঢুকবো, ইনস্ট্রাকশন আছে, নাহলে পুলিশের ঘাড়ে কটা মাথা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন যে বাইরের লোকেরা এসে করেছে, আর হাইকোর্ট পরিষ্কার তাদের তদন্ত কমিটি দিয়ে বলে দিল কি কিভাবে ঘটনা ঘটেছে। যে কথা আমি বলছি, তিনি চুপ ছিলেন, তিনি দুঃখ প্রকাশ করেছিলেন, তিনি মৃত্যু কিনতে গেছিলেন। তারপর হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের যে স্ত্রীরা রয়েছেন, মানে মা এবং বৌমা, তাদের স্বামীদের মৃত্যু কিনতে গিয়ে 20 লক্ষ টাকা অফার করেছিলেন, ছুঁড়ে ফেলে দিয়েছেন তারা। হিন্দুরা জেনে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একদম তাদের পক্ষে নয়, তিনি উগ্র ইসলামিক ফ্যাসিবাদের পক্ষে, যারা তাদের পক্ষে। ঠিক আজকের দিনে বাংলাদেশকে যারা চালাচ্ছে, বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে যারা ছোট করছে, ঠিক সেই শক্তির মতো এইখানের শক্তিকে যেন তিনি উত্থান হোক, এইরকমটা চাইছেন। ওই হিন্দুত্ববাদী মানুষেরা মিছিল করছে, তুমি জল কামান মারো, শীতকাল থেকে জল লাগলে লোকে সরে যাবে না, তাকে মেরে ফাটিয়ে দিতে হবে। আমার স্টেটের যদি মুসলমান ভাইরা যদি কোনো মিছিল মিটিং করে এইরকম, মমতা বন্দ্যোপাধ্যায় বরণডালা সাজিয়ে দেয়, পুলিশকে ইনস্ট্রাকশন দেয় যেন তো ওরা তোমাদের ভোট দেওয়ার জামাই এসছে, আদর করো। এই যে হিন্দু মুসলিমের মধ্যে যে ভাগটা যে তৈরি করেছে, কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়, আরো স্পষ্ট করে। এবং তাতে যারা শান্তিপ্রিয়, আমার দেশের যারা মুসলমান জনগণ, যারা বড় হতে চান, বাঁচতে চান, যারা শান্তিতে থাকতে চান, তারাও কোণঠাসা হয়ে পড়ছেন। ঠিক যেমন একটা অংশের ভালো ইমাম যারা, যারা শান্তির কথা বলেন, সৌহার্দ্যের কথা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পছন্দ করেন না। কারণ তিনি চান মুসলমান জনতাকে অশিক্ষিত বানিয়ে রাখতে, ভুল বোঝাতে, তাদেরকে শওকাত মোল্লা বা জাহাঙ্গীরের মতো ক্রিমিনাল বানাতে চান, তাদের দিয়ে ভোট লুট, টাকা পয়সা লুট, ক্রিমিনাল হওয়া, এইটাই তিনি চাইছেন, বারবার প্রমাণিত। তাই মারো হিন্দুদের। এই দুর্ভাগ্যজনক ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় যে আসলে একজন চরম হিন্দু বিদ্বেষী মহিলা, এবং তিনি ভোটের জন্য যে কোনো ভাবে হোক না কেন মুসলমানদের গরু বলেছিলেন। দুধ যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। আমি জানি না গরু শোনার পরে একটা সম্প্রদায় কি করে যে গরু বলছে তার উপরে এত বিশ্বাস রাখতে পারে, যদিও সেই বিশ্বাস এখন চুরচুর হয়ে ভেঙে গেছে। কারণ মুসলমান সমাজের মধ্যে ছেলেমেয়েরা পড়াশোনা শিখছে, তারা দেখেছে যে বিকাশ ভবনের সামনে শুধুমাত্র হিন্দু ছেলেমেয়েরা যারা শিক্ষক হতে চায়, তারা লাঠি খেয়ে রক্তাক্ত হয়নি।
তাদের চুলের মুঠি আর ওড়না ধরে টানা হয়নি। যেমন আমার হিন্দু ভাই বোনটাকে মারা হয়েছে, যার চাকরি তৃণমূল চুরি করেছে, ঠিক তেমনই মুসলমান বাড়ির ছেলে মেয়েগুলো কিন্তু তাকিয়ে দেখেছে তাদের চাকরি কারা চুরি করেছে, তাদের ওড়না ধরে কে টেনেছে। আমার বোন সাবিত্রীর মতো আমার মুসলমান বাড়ির বোন সাবিনারও অন্যায় হাত পড়েছে, চুলের মুঠিতে হাত পড়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় যারা উগ্রতার পক্ষে, তাদেরই পক্ষে, এবং হিন্দুত্বের বিরুদ্ধে যদি কেউ না থাকে, তো তাহলে পবিত্র ঈদের রেড রোডের মঞ্চে দাঁড়িয়ে বলতে পারেন হিন্দু ধর্ম গান্ধা ধর্ম। তিনি পিতৃপক্ষে মাথায় হিজাব দিয়ে উদ্বোধন করে দিতে পারেন। তিনি বিধানসভা থেকে দাঁড়িয়ে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলতে পারেন। তিনি সর্বৈব প্রথমত হিন্দু বিরোধী, নাম্বার 2 তিনি জেহাদি শক্তির সমর্থক। না হলে তার এই রাজত্বকালে এত আরাম করে এই জেহাদিরা বারবার বিভিন্ন আমাদের সংস্কার সংস্কৃতিকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য দিকে দিকে সরস্বতী পুজো বন্ধ করে দিয়েছে, বিভিন্ন ঠাকুরের মূর্তির গলা কেটে দিচ্ছে, লাস্ট হনুমানজির মূর্তি কাটা হল। জিহাদিরা মঞ্চে উঠে ফটোয়া দিচ্ছে, জাগো জাগো উমা, এই জাগো জাগো মা, জাগো জাগো ভৈরবী গাওয়া যাবে না। ঠিক এই মাতৃবন্দনা, মেয়েকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, নারীকে ভালোবাসা, সম্মান দেওয়া করা যাবে না। ঠিক বাংলাদেশেও যেমন সেখানে ছায়ানট ভাঙছে, হারমোনিয়াম তবলা ভেঙে চুরচুর করছে, নদিয়াতেও পোস্টার পড়েছিল গান বাজনা করা যাবে না। ঠিক তেমনই লগ্নজিতার ক্ষেত্রেও সেম জিনিসের ঘটনা। কেউ কেউ গুলিয়ে দেওয়ার চেষ্টা করে, বলছে না না, বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রোতা থাকেন, নানান গান তো পছন্দ করেন না, তাই একদম অত্যন্ত ষড়যন্ত্রী এবং সব থেকে বদমাইশ এই খতরনাক লোকগুলো। মাতৃবন্দনার কথা বলা রয়েছে, দেশ ও মাতৃকার বন্দনার কথা বলা রয়েছে, তাই এই গান ওদের আপত্তি। এটা যে ভাবনা, যে বিষ বাংলাদেশে বইছে, তারই শাখা সংগঠন আমার এখানের ডক্টর মোহাম্মদ মহিলা ইউনুস, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তা হতে দিচ্ছেন। বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু আর আমাদের এখানে তো সংখ্যাগুরু, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একদিন সভা থেকে দাঁড়িয়ে বলেছিলেন যে যারা সংখ্যালঘু রয়েছে একদিন তারাই নাকি নিরাপত্তা দেবে আমাদের এখানকার সংখ্যাগুরুদের। তাহলে কি মানে সেই ক্ষেত্রে নিরাপত্তাটা কি বাংলাদেশের মতো? হ্যাঁ, নিরাপত্তা মানে হচ্ছে যে ওদের হাতে ছুরি বন্দুক তুলে দিয়েছি, চাকরি বাকরি তো দিতে পারেনি, ওদের দুধেল গাই বলেছি, তারপরেও পরিষ্কার ওরা মুরগি হচ্ছে। ওরা নিজেদের প্রমাণ করছে যে আমরা কিছুই বুঝি না। মমতা বন্দ্যোপাধ্যায় যে টুপি পরাবে সেই টুপি পড়তে রাজি। তা ওদের হাতে তো বললাম যে পেন খাতা তুলে দিইনি, যেটা আমাদের সম্মানীয় সভাপতি সমীপ ভট্টাচার্য বলেছিলেন যে আমাদের যুদ্ধ, আমাদের বিরোধিতা ইসলামের সঙ্গে নয় নয় নয়, ইসলামী ফ্যাসিবাদের সঙ্গে, ইসলামী জেহাদি শক্তির সঙ্গে। যারা অন্য ধর্মকে সহ্য করতে পারে না, বিশেষ করে যারা মূর্তি পূজা করে, যাদের মুশরিক বলে, তাদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করে পৃথিবী জুড়ে, আমাদের লড়াই তাদের বিরুদ্ধে। সমীপ ভট্টাচার্য বলেছিলেন যে আমরা যাদের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় লুঠের জন্য, যে কোনো রকম লুঠের জন্য পিস্তল বোম বন্দুক গুলি তুলে দিচ্ছেন, মুসলমানদের নাম বেরোচ্ছে কাগজে ক্রিমিনাল হিসেবে, মরছে মুসলমান, মারছে মুসলমান, আমরা সেখান থেকে সরিয়ে এসে তাদের হাতে খাতা এবং বই পেন তুলে দিতে চাই, যাতে তারা নিজেরা উন্নীত হয় অর্থনৈতিকভাবে, এবং ভারতবর্ষকে মজবুত করবার কাজে হিন্দুদের মতো, অন্য ধর্মের মানুষের মতো তারাও যেন একই গুণে গুণী হয়ে একসঙ্গে অধিষ্ঠান করেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পোষা পারেন, তিনি সবাইকে শওকত মোল্লা, জাহাঙ্গীর বানাতে চান, তাই তিনি বলেছেন এই কথাটা। আর কে সংখ্যালঘু ভাই? ভারতবর্ষে বা সারা পৃথিবীতে পরিষ্কার হিসেবের জায়গা বলে যে 5% বা তার আশেপাশে যে জনপদ বা যে গোষ্ঠী বা যে সম্প্রদায় রয়েছে, তারা সংখ্যালঘু। একে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু কারা? জৈন মানুষেরা। সংখ্যালঘু কারা? যারা খ্রিস্টান মানুষ, তারা, যারা শিখ, তারা, তারা সংখ্যালঘু। যারা 5% আশপাশে, যেখানে 30% পার হয়ে গেছে, তারা দ্বিতীয় সংখ্যাগুরু আমাদের রাজ্যে মুসলমান মানুষেরা। দুর্ভাগ্যজনক। তবে একটা বড় অংশের মুসলমান সমাজ, তাদের চোখ খুলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কার টের পাচ্ছেন, হাওয়া বায় শনশন, তারারা কাঁপে, মমতা বন্দ্যোপাধ্যায় আছে বেশ চাপে। তো একদিকে যেমন দেখা যাচ্ছে ওস্তাদ রাশিদ খানের পুত্র তিনি বাংলাদেশের অনুষ্ঠান বয়কট করেছেন, যে উনি তো ইসলাম ধর্মের মানুষ, কিন্তু আমাদের রাজ্য থেকে আমাদের ধর্মেরই যারা, যেমন লগ্ন ইত্যাদির কথা আপনি বললেন, অন্যদিকে পল্লব কীর্তনিয়া তারও প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি নিজে বলেছেন আমি শাসক দলের ঘনিষ্ঠ নই, তাই আমার প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে।
মধুমন্তী চ্যাটার্জির সঙ্গে করা হয়েছে নদিয়াতে কদিন আগেই, সেম ঘটনা। তোমরা কুঞ্জ সাজাও রে, কৃষ্ণপ্রেমের এই গানটি গাইছিলেন, সেখানে আপত্তি জানানো হয়েছে। যেহেতু বসন্ত এসে গেছে, এই গানটি গাইবার পর, জনপ্রিয় হওয়ার পর, লগ্নজিতের নাম একটু বড় অনেকের থেকে, বাকিদের থেকে, তো তাই সেটা খবর হয়েছে। প্লাস তিনি সময় বুঝে এফআইআরটা করেছিলেন সাহসে করে, ধন্যবাদ তাকে। তো আমার এখানে যা চলছে, আমি আরমানকে ধন্যবাদ জানাবো। আরমানকে আমি ছোটবেলা থেকে চিনি, জানি। প্রয়াত উস্তাদ রশিদ খানজি আমার দাদা বন্ধুর মতোই ছিলেন। তার বাড়িতে আমার যাতায়াত, তার পরিবারের সঙ্গে আমার এখনো প্রায় রোজেরই সুসম্পর্ক বলা যেতে পারে। তো এটা দম থাকে যেটা আরমান করেছে, যে বাংলাদেশের যে ঘটনা ঘটছে, যা মানবিকতার বিরুদ্ধে, এবং ইসলামের নাম করে পরিষ্কার তারা এই যে মানুষকে মারো, কাটো, পোড়াও, জ্বালিয়ে দাও, এই যে ক্রমাগত করে যাচ্ছে, এটা একদিনের ঘটনা নয়। আমি আবার বলছি, চিন্ময় কৃষ্ণ প্রভুকে বিনা বিচারে মিথ্যেভাবে জেলে আটকে রেখে দেওয়া, যতদিন থাকবে ততদিন জেলে রেখে দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই জামাতে ইসলামের পাল্লায় পড়ে বাংলাদেশকে দ্বিতীয় পাকিস্তান আবার বানাবার জন্য হিন্দু দমনের রাস্তায় যাচ্ছেনই, এবং উনি বোকা এবং হ্যাবলা সেজে থাকেন, যেন কিছুই জানেন না। আমি জানি না উনি কি একবারও বুঝতে পারছেন না যে পৃথিবীর অন্যান্য দেশে, যেখানে বাংলাদেশের মানুষেরা থাকেন যারা ধর্মে মুসলমান, তাদের জীবন জীবিকা নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। সারা পৃথিবী এবার তাদের তাড়াবার জন্য ব্যস্ত হয়ে পড়বে। খুব স্বাভাবিক কারণে, কারণ তিনিই প্রশ্রয় দিচ্ছেন। আমার দুর্ভাগ্য লাগে যখন বাংলাদেশে আমার প্রচুর শিল্পী বন্ধু বান্ধব রয়েছে, যাদের আপনারা চেনেন, যারা বিখ্যাত মানুষ দেশে শিল্পী হিসেবে, তারা গায়ক গায়িকা হোক, অভিনেতা অভিনেত্রী হোক, তারা অব্দি কোণঠাসা হয়ে গেছে। তারা প্রতিবাদ করতে পারছে না, তাদের সর্বনাশ হয়ে যাবে। ঠিক সেম পরিবেশ পশ্চিমবঙ্গে। কাজল আগরওয়াল, জাহ্নবী কাপুর, একের পর এক ভারতবর্ষের ইভেন সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির প্রচুর মানুষ, তারা এই দীপু দাসের হত্যাকাণ্ডে পরিষ্কার একজন হিন্দু হিসেবে তারা প্রতিবাদ জানিয়েছেন। আপনি আমার এখানের একজন হিরোইনের নাম বলতে পারবেন? হিরোর নাম বলতে পারবেন? বলা যাবে না, কারণ আমার এখানের উগ্র জেহাদি শক্তির ভরসায় মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর বৈতরণী পার হওয়ার কথা ভাবছেন। হিন্দু ভোট তিনি কোনো কিছুই পাবেন না, কারণ যেভাবে তিনি হিন্দু ধর্মকে অসম্মান অপমান করেছেন, প্রত্যেকটি রোজ হিন্দুরা সেটা খেয়াল করে দেখছে। এবং তাই তিনি কি করছেন, যদি ইসলামিক কোনো উগ্রতায় যারা বিশ্বাস করেন, তারা যদি কোনো ঘটনা ঘটায়, তার বিরুদ্ধে তিনি কোনো কথা কাউকে বলতে দেবেন না। আর যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা রয়েছে, তারাও বলতে পারছেন না, কারণ টলিগঞ্জ অপারেট করে বিশ্বাস ব্রাদার্স, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি খেপে যায় যে এই রে, এরা সত্যি কথা বলে দিচ্ছে, তো তাহলে তো এদের কাজ আটকে যাবে, এদের কাজ খেয়ে নেবে এরা। তাই আমার এখানে অভিনেতা অভিনেত্রী বন্ধুরা বলতে পারছেন না, দীপু দাসকে নিয়ে পোস্ট করতে পারছেন না। বাংলাদেশে যে অসভ্যতামি চলছে, পিশাচতা চলছে, পৈশাচিক একটা আনন্দ যেন চলছে, হিন্দুদের মেরে ধরে তাদের ঘরে আগুন লাগিয়ে, তারা কোনো কথা বলতে পারছেন না। তারা নিজস্ব জায়গাটুকু বাঁচিয়ে রাখবার চেষ্টা করছেন। আদপে তাদের ক্ষতি হচ্ছে, এখন হয়তো বুঝতে পারা যাচ্ছে না, পরে হবে। বাট এই সিস্টেম তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যখন গাজা প্যালেস্টাইন হয়েছে বা পাকিস্তানে জল বন্ধ করে দেওয়া হয়েছে, আমরা দেখেছি সিপিএম তারা মোমবাতি হাতে রাস্তায় নেমেছে, প্রতিবাদ জানিয়েছে, কিন্তু এই দীপু দাসের ঘটনায় তারা সম্পূর্ণ চুপ। দেখুন, ঠিক এই প্রশ্নটা যেটা আপনি করলেন, যে প্যালেস্তাইন গাজা নিয়ে সিপিএম রাস্তায় এত কাঁদে মুসলমান ভাইদের জন্য, তাদের চোখের জলে 3 দিন ধরে বন্যা হয় কলকাতায়। পাকিস্তানে যখন তাদের কমরেড ভাইদেরও মারা হয়, এখানে তারা মিছিল করে না। যারা সিপিএম এর বড় বড় নেতারা রয়েছেন, ওই পার থেকে দেশ ভাগবার পর এই ঠিক যারা হিন্দু মারছে, তারাই এদের পরিবারকে মেরেছিল, মা বোনের ইজ্জত লুট করতে যাচ্ছিল বলে এই সুজন চক্রবর্তীদের দল, তারা ওপার থেকে এপারে চলে আসে প্রাণ বাঁচাতে এপার বাংলায়। এরা বড় বড় কথা বলে আমাদের বাংলাদেশে আত্মীয় স্বজন ছিল, অমুক ছিল, তমুক ছিল। কেন ছিল আর কেন চলে এসেছেন, তারা টেলিভিশন টকশোতে বসে বলে না। এরা যে দ্বিচারিতা, এরা যে মিথ্যেবাদী কি লেভেলে,
এরা আমাদের প্রত্যেককে মিথ্যে ইতিহাস বোঝাবার চেষ্টা করে পশ্চিমবঙ্গের মানুষকে ঠকিয়ে রেখে দিয়েছিল। ইন্টারনেট চলে আসবার পর সারা পৃথিবীতে বামপন্থীদের দশা কি সেটা ওপেন হয়ে যাওয়ার পর, দলিল দস্তাবেজগুলো চলে আসবার পর মানুষ প্রকৃত সত্য জানতে পেরে গেছে। আমি ধন্যবাদ জানাবো যে যারা আপনারা ইউটিউবে নিউজ করছেন বা স্যাটেলাইটে নিউজ করছেন বা যারা বিভিন্ন পত্রপত্রিকা দলিল দস্তাবেজ তুলে ধরছেন। পাকিস্তানে তো জন্মই হতো না। মোহাম্মদ আলী জিন্নাকে সাপোর্ট করে কমিউনিস্ট পার্টি, যার ফলেই পাকিস্তানের জন্ম হয়। এবং তারপর আবার 1946-এ তারা এটাও চেয়েছিল যে এই অবিভক্ত বাংলাটা এটা ভাগ হয়ে গিয়ে পূর্ব পাকিস্তান হোক। হোসেন শাহ সোহরাওয়ার্দীকে এরা সমর্থন করেছিল এবং গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, হাজার হাজার হিন্দুর প্রাণ গেছিল। এরা সাপোর্ট করতো তো এই দলটাকে। আজকে পুরোটা ওপেন হয়ে যাচ্ছে এবং ওপেন হয়ে যাচ্ছে, ধীরে ধীরে ওপেন হয়ে গেছে বলেই এরা যতই টেলিভিশন শোতে বিভিন্ন জায়গায় আপনারা বুম ধরলে বড় বড় বাতেলা করুক না কেন, এরা প্রতিবেশীর ভোটও পায় না। বিভিন্ন জায়গায় শূন্যের জায়গায় পৌঁছে গেছে এদের মিথ্যাচার। আপনারা দেখেছেন যে এত হিন্দু হত্যা হলো, একটাও কোনো কথা বললো এরা? মুর্শিদাবাদ, মোথাবাড়ি, হরগোবিন্দ দাস, চন্দন দাস, তারা তো সিপিআইএম করতো। সিপিএম করার জন্য মারা হয়েছে না, তারা হিন্দু ছিল, প্রতিমা বানাতো, তাই হরগোবিন্দ দাস, চন্দন দাসকে ফালা ফালা করে মারা হয়েছে। এরা একটাও কোনো কথা বলেছে, প্রতিবাদ করেছে সেটাকে নিয়ে, এই উগ্র ইসলামিক শক্তির বিরুদ্ধে? সেকুলার কথাটাকে নতুন করে তারা নতুন স্টাইলে নিয়ে এসছে। সেকুলার মানে সব ধর্মের, সব সম্প্রদায়ের সমান অধিকার যা আমার দেশে রয়েছে। আর ধর্মীয় সেকুলারতার পরিষ্কার মানেটাই একটা, স্বধর্ম লালন পালন, অন্য ধর্মকে সম্মান প্রদর্শন, ব্যাস মিটে গেল। এদের অধিকাংশই পরিষ্কার হিন্দু যারা এই বামপন্থীদের, তারা নিজের ধর্ম অস্বীকার করার মধ্যে বড় কমরেড হয়ে গেছি। আর এটাই সেকুলার, এটা লোককে দীর্ঘদিন ভুলিয়ে এসেছে, বুঝিয়ে এসেছে, গুলিয়ে দিয়ে এসছে। সেকুলার মানে স্বধর্মে প্রীতি, অন্য ধর্মে সম্প্রীতি। আমরা নিজের ধর্ম পালন করব, লালন করব, উৎসব করব, গর্ব করব, অন্য ধর্ম যারা করছে তাদেরকে পরিষ্কার সম্মান করব, দ্যাটস ইট। এরা যে ফেক, ভণ্ড এবং মিথ্যাবাদী, যারা বিজন সেতুতে আনন্দমার্গী সাধুদের কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দেয়, তারা হিন্দুত্বের পক্ষে নাকি এটা সবাই জানে। যারা মরিচ ঝাঁপিতে, যারা নমশূদ্র মানুষেরা ছিলেন এই জ্যোতি বসুর সময়, যারা গুলি চালিয়ে শয়ে শয়ে হত্যা করেছিলেন, যে নদীগুলোতে কুমির থাকতো সেখানে শরীর ফেলে দিয়েছিলেন, নকশালবাড়ির ঘটনা, আরো এক গাদা ঘটনা রয়েছে যেখানে মানুষ মেরেছেন তারা। মাকে মেরে, ছেলেকে মেরে সেই রক্তে মাকে ভাত খাইয়েছে, সাঁই বাড়ি। তারা মানবিকতার কথা বলবে? এরা ভণ্ড, এরা ফেক, এটা সবাই জানে। এরা যত চুপ করে থাকবে তত ভালো। তুমি হরগোবিন্দ দাস, চন্দন দাসের কথা বললে। ওনাদের মৃত্যুর ঘটনার পিছনে যে 13 জন দোষী সাব্যস্ত হয়েছিল তাদের যাবজ্জীবন দেওয়া হয়েছে। বিশেষ একটা সম্প্রদায় থেকে আসছে বলেই কি তাদের সাজাটা এই যাবজ্জীবনই আটকে গেল? এবং প্রথম কথাটা হচ্ছে, সবার আগে হচ্ছে যে কাদের ফাঁসি হচ্ছে। হাইকোর্টে তদন্ত কমিটি গিয়েছিল এবং সেখানে পরিষ্কার বলা হয়েছিল যে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি এই ওয়াকফ আন্দোলনের নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরিকল্পনা করে, কারণ তিনি তো বলেছিলেন না এই আন্দোলন আমি যা যা করছি তাতে মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হয়ে আমায় ফোন করেছিলেন। কলকাতায় তার এই আন্দোলনের টিম, যেখানে হিন্দুদের গাড়িতে ঠাকুরের ছবি লাগানো থাকে, এমনকি নিরপেক্ষ গেরুয়া ধ্বজ লাগানো থাকে, সেগুলোকে ভেঙেছিল, ছিঁড়েছিল। এই দৃশ্য আমরা সবাই দেখেছি এবং পুলিশের সামনে। অর্থাৎ পুলিশ মন্ত্রী ইনস্ট্রাকশন না থাকলে ঘটনা হতে পারে না। এবং তারপর পুলিশের নিষ্ক্রিয়তায় হিন্দুদের মারা হয়েছে, পোড়ানো হয়েছে, লুট হয়েছে। হিন্দুরা ফোন করে গেছে, পুলিশ ফোন তোলেনি। অর্থাৎ পুলিশ মন্ত্রীর নির্দেশ ছাড়া এই ঘটনা ঘটতে পারে না। আমরা মহেশতলায় দেখেছি তুলসী মঞ্চ নিয়ে তারা আক্রমণ করছে, পুলিশকে মেরে রক্তাক্ত করা হচ্ছে, পুলিশ মার খাচ্ছে, কারণ এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট। এবং তারপর এই নারকীয় ঘটনা যখন সামনে চলে এলো, সিপিএম তো রাস্তায় নামেইনি, মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেনি, তিনি পুলিশ মন্ত্রী হয়ে হিন্দু হত্যায় পরোক্ষভাবে পরিষ্কার জড়িত। কেন জেল হবে না এদের? পুলিশ মন্ত্রী কেন জেল হবে না?
কেন ওয়াকফের নামে আন্দোলনে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী যে অশান্তিটা পাকালেন তার টিমকে দিয়ে, তার জেল হবে না? কেন তৃণমূলের কাউন্সিলর মেহবুব আলম, যে নামটা বারবার উঠে এসেছে এবং ছবিতেও দেখা গেছে, তিনি চিনিয়ে দিচ্ছেন কোন কোন বাড়িতে আক্রমণ করা হবে, তার কেন জেল হবে না? বরং যাদের জেল হয়েছে তাদের মধ্যে প্রচুর লোক পরিষ্কার বলে দিচ্ছেন যে যারা তাদের আত্মীয় স্বজনরা বলছে যে আমরা রাজনীতি করি না, যারা যারা তৃণমূলের রাজনীতি করে এবং যারা যারা মানুষগুলোকে মেরেছে তাদের অধিকাংশ জনই কিন্তু বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমি বিচার ব্যবস্থায় যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ করব, আইন তো মানুষের জন্য, তাই না? আইন তৈরি হচ্ছে, আদালত তৈরি হচ্ছে, জুডিশিয়াল সিস্টেম সেটা স্বয়ং নিয়ন্ত্রিতভাবে পরিচালিত হয়, কেন্দ্র সরকারের হাতে নেই। আপনারা যা যা করছেন, যেভাবে রায় দিচ্ছেন, আপনাদের রায় শিরোধার্য, কিন্তু সেই রায় মানুষ পছন্দ করছেন না। যা যা সত্য তারা বিচার পাচ্ছে না। এতে যারা সম্মানীয় বিচারপতিরা রয়েছেন তাদের ওপরে কোথাও যেন একটা অবিশ্বাস, সন্দেহ তৈরি হচ্ছে মানুষের। আমাদের বিচার ব্যবস্থা অত্যন্ত মজবুত এবং ভালো, তাতে যদি এই ধরনের ঘটনা ঘটে, যে সিঙ্গেল বেঞ্চ একটা রায় দিল, ডিভিশন বেঞ্চ ঠিক তার উল্টো রায় দিল, যারা চুরি করে চাকরি পাচ্ছেন তাদের জন্য হঠাৎ করে মানবিকতার ক্ষেত্রে ছাড় দিয়ে দেওয়া হচ্ছে, এই ক্ষেত্রগুলো যদি চলে তো তাহলে মানুষের, আমাদের সব থেকে শক্তিশালী জায়গা, আমাদের ভরসার জায়গা, আমাদের সম্মানের জায়গা এই বিচারালয়গুলো, তার উপরে তো ধারণা মানুষের নষ্ট হয়ে যাবে। জুডিশিয়াল সিস্টেমে যারা অপারেট করেন, যারা সম্মানীয় বিচারপতিরা রয়েছেন, তাদের কাছে আমার অনুরোধ রইল যে একটুখানি সমাজের দিকে তাকালে বেটার হয়, নাহলে মুশকিল হয়ে যাচ্ছে। রায় শিরোধার্য আপনারা যা রায় দিয়েছেন, কিন্তু প্রত্যেকটি রায়তে ভুরুকুচকে সন্দেহ তৈরি হচ্ছে। লোকজন বলছেন যে বেশ কিছু রায় এমন হচ্ছে যাতে তৃণমূলের আনন্দ করবার মুহূর্ত পেয়ে যাচ্ছে, ছাড় পাবার মুহূর্ত পেয়ে যাচ্ছে। এই ঘটনা সত্যি না মিথ্যে আমি জানি না, কিন্তু মানুষের কথা বলতে বাধ্য হলাম বারবার বিভিন্ন ঘটনায়। বিশেষ করে এই মুর্শিদাবাদের হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যারা পরিকল্পিতভাবে মারা হলো, মেহবুব আলমের জেলটা হয়নি কেন? তার ফাঁসির অর্ডার হওয়া উচিত ছিল, হলো না কেন? মানুষ প্রশ্ন তুলছে। বাকিরা যারা সম্মানীয় বিচারপতিরা রয়েছেন, যারা জুডিশিয়াল বিচার ব্যবস্থা চালান স্বনিয়ন্ত্রিতভাবে, কেন্দ্রীয় সরকারের থেকে শতযোজন দূরে থেকে স্বাধীনভাবে, তারা বলতে পারবেন। শাসক দলের মৎস্যমন্ত্রী বিপ্লব মুখোপাধ্যায় বলছেন যে এদেশের নারী নিরাপত্তার, মানে এই রাজ্যে নারী নিরাপত্তা নেই, সরব হয়েছেন, বলছে পেপার খুললেই ভয় লাগে। দেখুন, কিছু কিছু মানুষের মধ্যে কি হয়, কনস্ট্যান্ট অন্যায়কে সাপোর্ট করতে করতে কোথাও না একটা রাত্রিবেলা ঘুম হয় না, যন্ত্রণা হয়। কারণ সবাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জিপ থেকে সত্যিটাকে বিক্রি করে দেননি। হতে পারে তার দলের মন্ত্রী, মৎস্যমন্ত্রী, বর্ষিয়ান বয়স্ক মানুষ তিনি, তাকেও তো পরিবারে থাকতে হয়, স্ত্রী, কন্যা, পুত্র, তাদের নিয়ে থাকতে হয়। তাদের কাছেও তো হয়তো তাকে ধিক্কার শুনতে হয়েছে, বা প্রতিবেশীদের কাছে, বা সামান্য বিবেক কোথাও একটা শীতকালের কাঁথাটাকে সরিয়ে উঠে বসে পড়েছে, তাই তিনি বলেছেন। তবে মুশকিল হয় কি, তৃণমূল দলে যদি কেউ সত্যি কথা বলে তাদের নামে গালাগাল করা হয়, তারপর দল থেকে বের করে দেওয়া হয়, ওখানে ক্রিমিনাল পুজোটাই হয়। এই যে জহর সরকার, তৃণমূলের খুব আহ, সম্মানীয় একজন এমপি ছিলেন রাজ্যসভার, তিনি আরজি করের পর পরিষ্কার ছেড়ে দিতে চেয়েছিলেন পুরো বিষয়টাকেই। এমপি তখনই তাকে গালাগাল দেওয়া হয়েছিল এবং এখনো গালাগাল দেওয়া হয়। তিনি অত্যন্ত সম্মানীয় একজন আইএস, তার চিন্তা ভাবনার সঙ্গে আমার পুরোপুরি নাও মিল থাকতে পারে, কিন্তু তিনি যে যে কথাগুলোর জায়গা বলেছিলেন তার বিনিময়ে তৃণমূল গালাগাল দিয়েছিল। যতক্ষণ আপনি তৃণমূলের পক্ষে অন্যায় দেখে চুপ করে মুখ সহ্য করে থাকবেন, ততক্ষণ আপনি উপহার, পদ, টাকা পয়সা ইত্যাদি পেতে পেতে থাকবেন। জীবনে যা প্রয়োজনীয় তার থেকেও বাড়তি জিনিস আপনাকে পাওয়ার বন্দোবস্ত করে দেওয়া হবে, মুখ বন্ধ করে রেখে দেওয়ার বিনিময়েতে। আর যখনই আপনি মুখ খুলবেন তখন আপনার নামে নোংরা নোংরা কথা এরা বলবে, বিভিন্ন কেসে ফাঁসিয়ে দেবে, এই আর কি। তো ফলত জানি না এই মৎস্যমন্ত্রী কাল থেকে ডাঙাতেই থাকবেন, নাকি তৃণমূল তাকে পরিষ্কার লাথি মেরে জলে ফেলে দেবে, মাছেদের সঙ্গে খেলা করবেন, এটা তো সময়ের অপেক্ষা। অভিনেত্রী পার্ণ মিত্র, তিনি তৃণমূলে যোগদান করেছেন। একের পর এক অভিনেতা অভিনেত্রী যারা তৃণমূলে যোগদান করছেন, আস্তে আস্তে তৃণমূল দলটা কি অভিনয়ের রঙ্গমঞ্চ হয়ে উঠছে?
খুব স্বাভাবিক। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে আমি দেখলাম, ঠিক আছে, জাগো 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 করে কি একটা কেঁপে টেপে কি একটা করলো। ওই ভিডিও দেখবার পর আমি শুনতে পেলাম যে ওই আশপাশের 3-4 জনের নাকি হার্ট অ্যাটাক করে গেছে। আর মা বাচ্চারা দুধ না খেলে ভিডিওটা দেখাচ্ছে, চোঁ চোঁ করে দুধ খেয়ে ফেলছে ভয়তে, করে আর কি। তো তাতেই আপনারা বুঝতে পারছেন যে কি অবস্থা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে পর্ণমিত্রের কথায় আসি। আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে আমাদের সহকর্মী এবং বন্ধু। তিনি 2021-এ বিজেপির প্রার্থী হয়েছিলেন। ইলেকশন শেষ, ফলাফল বেরিয়ে গেছে, তিনি হেরে গেছেন, তার রাজনীতিও শেষ হয়ে গেছে। কোনো জায়গাতেই তাকে দেখতে পাওয়া যায়নি। এবং সমাজ নিয়ে এই চাল চুরি, ডাল চুরি, রেশন চুরি, চাকরি চুরি, আবাস চুরি, এই যা যা অভিনব কাণ্ড, যেগুলোকে উনি উন্নয়ন বলে আজকে দেখতে পাচ্ছেন, এটা একদম উনি দেখছেন না, উনি কিছুই দেখতেন না। উনি এইসবের বাইরে অত্যন্ত সহজ সরল একজন মানুষ। আমি সেই লোকটাকে খুঁজছি, কে ওকে টুপি পরিয়ে, এত ভালো একটা মেয়ে, শেষ বেলায় তার গায়ে এই চোরের দলের লোক বলে ছাপ মেরে দিল। আমি তাকে খুঁজছি, কে ওকে ভুলটা বুঝিয়েছে। উনি ওখানে বসে যা যা কথাবার্তাগুলো বলেছেন, ঠিক এই লাইন ওনাকে যেরকম আমরা সিনেমায় ডায়লগ মুখস্থ করি, তেমনই ওনাকে বলে দেওয়া হয়েছে এবং উনি বলেছেন। আমি সেই লোকটাকে খুঁজছি, কে পর্ণমিত্রর ইমেজের 12টা বাজিয়ে তুইও চোর এই ছাপটাকে দিয়ে দিল। আমার তার ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে কোনো কিছু বলবার নেই। তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যাননি, প্রথম কথা। উনি কোনো কিছুতেই ছিলেন না, নতুন একটা দলে জয়েন করেছেন। 2021-এ নতুন একটা দল বিজেপিতে জয়েন করেছিলেন, আবার 2026-এর আগেই 25-এ এসে নিরপেক্ষ জায়গা থেকে কোনো দলই করতেন না। সমাজ, রাজনীতি নিয়ে একটা তার কোনো জায়গায় পোস্ট আপনি দেখাতে পারবেন? মানুষ কাঁদছে, দুর্গত অবস্থা, কিংবা বাংলাদেশের ঘটনা নেই রিসেন্টলি দেখান না। তবে এটা বলতে পারি যে পরিষ্কার, উনি তৃণমূলে গিয়ে বিজেপির সূচাগ্রহ কোনো রকম লোকসান হয়নি, আর তৃণমূলের ঘোড়ার ডিমের লাভ হলো। ওনার তো চরম একটা ক্ষতি হলো সামাজিকভাবে, লোকে ওনাকে চোরের সঙ্গে এবার দেখতে পাবে। তাতে ওনার ইমেজ যদি মনে হয় চোরেদের সঙ্গে ভালো হবে, তো সেটা উনি বড় হয়েছেন, ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। ওনার সঙ্গে তো আমার ব্যক্তিগত কোনো ঝগড়া মনোমালিন্য নেই। উনি সহজ সরল লোক। কোন লোকটাকে টুপি পরিয়ে তৃণমূলের থেকে পয়সা খেচে নিল, আমি সেই লোকটাকে খুঁজছি, যে ওকে মুরগি করলো গায়ে চোরের ট্যাগটা লাগিয়ে দিয়ে।